हम लोग किस लिए आए यहाँ पर इतनी गर्मी में? कोई नहीं आया, हम लोग पागल मानुस तो नहीं है ना। अब यहाँ आकर इस गर्मी में धूप में ऐसे बैठे हैं, ऐसा नहीं है। हम लोग इसलिए आए हैं क्योंकि हमारी आंगनवाड़ियों का फ्यूचर नहीं है, हमारी आंगनवाड़ी का फ्यूचर कुछ भी नहीं है। हम लोग पैसे साल तक हम लोग काम करके जब हम लोग घर बैठेंगे तो अभी 5 लाख रुपया हमें दिया जा रहा है। क्या 5 लाख रुपया हमारे लिए काफी है? नहीं है, नहीं है। इसलिए हमें लड़ाई में आगे आने होगा, छोटे बहनों को आगे आने होगा। घर में बैठकर मोबाइल में हमारे छवि देखकर ऐसा करने से नहीं चलेगा, ऐसे करने से नहीं चलेगा। मुंह से बोलना पड़ेगा, फिजिकली इन्वेस्टमेंट करना पड़ेगा, यहाँ आकर काम करना पड़ेगा। घर में बैठ के अंगूठा सुखाने से नहीं होगा। तो आप देखिए, कर्मचारियों के लिए पेंशन है, ग्रेजुएटी है, जो सरकारी कर्मचारी है वो लोग सब अपनी सर्विस में है, तब तक अपने बच्चों को बहुत ठीक सही ढंग से पिला पा रहे, पढ़ा पा रहे, कपड़ा लगाने के दे पा रहे। लेकिन हम लोग के पास क्या है बोलिए? न आज है, न पहले था, न कल है, कल के लिए कुछ भी नहीं है हमारे पास। इसीलिए हमें सड़क पे उतरना पड़ रहा है। राज्य सरकार को हमारी बातें सुननी होगी, हमारी बातें राज्य सरकार को सुननी होगी, केंद्र सरकार को हमारी बातें सुननी होगी, क्योंकि हम लोग माँ है, माँ, हम लोग नारी है। नारी सशक्तिकरण की बातें होती रहती है, नारी सशक्तिकरण की बातें होती रहती है, लेकिन सिर्फ कागजों में, दफ्तरों में प्रैक्टिकल नहीं है। क्योंकि देखिए, ऐसी देश में 100% हम नारी है, तो सरकार को ये क्यों मालूम नहीं हो रहा है कि ऐसी देश की नारियां है तो इतनी काम कर रही है, इन लोगों को कुछ हमें, इन लोगों को भविष्य के लिए कुछ करना होगा। सरकार क्यों नहीं समझ रही है? सरकार को सुनाई क्यों नहीं दे रहा है? हम लोग रो रहे हैं, हमारे बच्चे भूखे हैं, हमारे बच्चे नंगे हैं, हम कुछ नहीं दे पा रहे, कुछ नहीं कर पा रहे हमारे बच्चों के लिए। इसलिए हमारी बातें सरकार को सुननी होगी। हमें जैसे गुजरात राज्य में जैसे आंगनबाड़ी कर्मी और सहकर्मी को परमानेंट करने का हाईकोर्ट ने ऑर्डर दिया है, ये ऑर्डर हमारे बंगाल में भी देना होगा, बंगाल में लागू करना होगा, इसको बंगाल में लागू करना होगा। हम चाहते हैं ये আমরা বলেছি আমাদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য, তাতে আমরা ফোনটা ঠিকমতো কিনতে পারি। তো সেটা বলছে, দেখা হচ্ছে, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে পোষণ টেকারের যে এত আপডেট ভার্সন আসছে, তাতে আমাদের নেট প্রচুর খাচ্ছে। 166 টাকা কোন কোম্পানি দেয়? তখন উনি তখন আমরা বলেছি এই টাকাটা বাড়ানোর জন্য। উনি এইটা পয়েন্টটা নোট ডাউন করেছেন যে হ্যাঁ 166 টাকা এটা হয় না। তো সেই বিষয়ে উনি দিলেন। তারপরে চলে আসলাম আমাদের 500 টাকা যেটা ইনক্রিমেন্ট দেওয়া হয় মানে পোষণ টেকারে কাজ করার জন্য, সেই টাকাটা যেন বাড়ানো হয়, সেটা আমরা বলেছি। দ্বিতীয় কথা, চাল ডালের মালের ক্ষেত্রে উনি পুরো ডিটেলস আমাদের শুনলেন যে চাল ডাল কীভাবে কোথায় যায়, মানে এবং সেই জিনিসটা কোয়ালিটিটা যে খারাপ হয় এবং আমরা 50 কেজি ও 30 কেজির বস্তায় যে পাই না, সেই টোটাল ইনফরমেশন দিলেন। এবং উনি বললেন যে আমরা চেষ্টা করছি যাতে ওজন করে সেন্টারে দেওয়া হয়, যেটা বারংবার আমরা সিটিপিও টিপিওতে আমরা বলি। তো সেই ক্ষেত্রে এটা ওনার কথা, কতটা কার্যকরী হবে পরের বিষয়, বাট এগুলো আমাদের দাবিতে ছিল এবং সেই অনুযায়ী উনি বলেছেন যে আমরা এটা করবো। তো তারপরে বিষয় এই আসছে বলেছে। তো এর পরের বিষয় পোষণ টিকার হয়ে যাওয়ার পরে চলে আসলো আমাদের বিভিন্ন রেন্টের ভাড়া নিয়ে, যেখানে আমরা প্রত্যেক সময় আমরা অর্ডার যেটা পেয়েছি সেই অর্ডার ছাড়াও
আমাদের আরবান এবং রুরাল সেক্টরে কিন্তু সেই ভাড়া পাই না বা মেট্রোপলিটনেও পাই না। সমস্ত পরিষেবা থাকা সত্ত্বেও যেখানে যেমন পরিষেবা সেই ভাড়াটা যেন একটু আমাদের বাড়ানো হয় এবং বিগত 6 মাসে যে ভাড়াটা এই জুন মাসে দিয়েছে সেটা কিন্তু 2024-এর এপ্রিল টু সেপ্টেম্বর, কিন্তু প্রিভিয়াস টাকা আমাদের একটা বাকি আছে। তো ম্যাক্সিমাম জায়গাতেই মনে হয় সেই টাকাটা বাকি আছে, দেয়নি 2023-24-এর টাকা। তো সেই টাকাটা অতি দ্রুত যাতে দেওয়া হয় সেই বিষয়ে বলা হয়েছে এবং সেটা উনি দেখছেন। সব ক্ষেত্রে একটাই বলছি, ফান্ড নেই। এবং আরেকটা বিষয়, খুব মূল্যবান বিষয় উনি বললেন, বাসনপত্র কবে কি দেওয়া হয়েছে। আমরা বলেছি দেওয়া নেই, যবে থেকে প্রজেক্ট শুরু হয়েছে সেই সময় পরে কোনো বাসন আর দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে উনি নোট করলেন এবং বললেন বাসন দেওয়ার বিষয়টা ওনার ওখানে আরেকটি যে ছেলে থাকে এবং আরেকজন ম্যাডাম ছিলেন, সেই ম্যাডামকে দুজনেই আমাদের কপিটা জেরক্স ওনারাই করে নিয়ে বললেন এটা আমরা দেখছি যাতে বাসনপত্রগুলো দেওয়া হয়। এসএসসি ট্রেনিংয়ের সমস্ত জিনিসপত্র এসছে এবং ট্রেনিং হবে, তারপর এসএসসি কিট দেওয়া হবে, এটা উনি জানিয়ে দিলেন। পিডিপিবি ট্রেনিং নর্থ বেঙ্গল হয়েছে কিন্তু সাউথ বেঙ্গলে কোথাও হয়নি। তখন বলছে পিডিপিবি ট্রেনিংয়ের জন্য তো আমরা অলরেডি বলে দিয়েছি, সেটা দেখা হচ্ছে যাতে যত দ্রুততার সাথে পিডিপিবি ট্রেনিংটা করানো যায়। এবং সেই সাথে পোষণ টেকারের জন্য আমাদের যবে শুরু হয়েছে সেই দিনের পর থেকে আজ অব্দি একদম 5 জনাতে 10 মিনিট কি 15 মিনিটের একটা ট্রেনিং করিয়েছিল, তারপরে কোনো হেল্পারদের ট্রেনিং নেই, ওয়ার্কারদের এই যে ভার্সন আপডেট হচ্ছে কোনো ট্রেনিং নেই। সেই ক্ষেত্রে উনি ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, সেটা উনি জানিয়েছেন যে হ্যাঁ এই পোষণ টেকারের যে কাজ চলছে যাতে মেয়েরা ট্রেনিং পায়, শুধু ওয়ার্কার না হেল্পারদেরকেও সেই ট্রেনিংটা নিতে হবে, এটা উনি জানিয়েছেন। এবার আরেকটি বিষয় যেটা চলে আসছে হিল অ্যালাউন্সের জন্য উনি ওটা অনেকদিন ধরে ওনারা নিজেরাও বললেন যে আমরা এটা আমাদের ওনাদের যে কমিটি সে কমিটিতে কথা বলেছেন যে অলরেডি আমরা বুঝতে পারছি হিলের খুব সমস্যা, সেক্ষেত্রে হিল অ্যালাউন্স দেওয়ার চেষ্টা চলছে। এবং বাজার মূল্যে যে ডিমের দাম এখন 7 টাকা অথচ আমরা পাচ্ছি 6.5 টাকা, সেটি বললেন আমরা চেষ্টা করছি যাতে সবজি বা ডিমের দাম। জ্বালানির ক্ষেত্রেও সেম জানিয়েছি, জ্বালানির ভাড়া উনি নোট ডাউন করেছেন, কিন্তু কি হবে সেটা পরের বিষয়। কিন্তু 23 টাকা হাল জ্বালানিতে যে কোথাও জ্বালানি হয় না সেটা উনি মেনেছেন। এটা গেল বিষয়। আর যে বিষয় চলে এলো 50% সুপারভাইজারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে উনি পরিষ্কার বললেন প্রমোশন এখন কোনোভাবে সম্ভব নয়, কারণ এই কেস হাইকোর্ট রায় দিল, এটি তারা এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায় কি আসবে তারপরে ডিপেন্ড করবে এই প্রমোশনের বিষয়টা। এটা গেল নয়া শিক্ষানীতির ক্ষেত্রে। এবং যেটা হয়েছে ওনারা বলেন এটা পলিসি মেকার, পলিসির বাইরে এই মুহূর্তে আমরা কিছু জানাতে পারছি না। তবে সংগঠনের তরফ থেকে এটুকু আমরা বলেছি, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানাই, আমাদের মেডিকেল বেনিফিটটা কিন্তু ওনারা নিজেরা জানতেন না। ওনারা বললেন যে অবশ্যই যাতে কেউ হসপিটাল অ্যাডমিট হলে সেই বেনিফিট যাতে পায় সেটা দেখছেন এবং বলেছেন ত্রিপুরা বা ত্রিপুরা লেভেলে যেটা ডেথ বেনিফিট ম্যাক্সিমাম জায়গায় ডেথ ক্লেম পাচ্ছে না এবং সার্ভিসটাও তার যোগ্যতা সব মেয়ে থাকলেও পাচ্ছে না। সেই ক্ষেত্রে বলেছেন আপনারা সংগঠন থেকে তরফ থেকে আপনারা ওখানে যেমন ডিপিও নিয়ম অনুযায়ী দিচ্ছেন সিডিপিওকে, সেই ফরওয়ার্ডিং রিসিপ্ট কপি ধরে আমার দপ্তরে এখানে এসে দিয়ে যাবেন, আমরা এখান থেকে আবার প্রসিডিওর করবো, কিন্তু সিডিপিও লেভেল থেকে প্রসিডিওর করে আনতে হবে এবং সংগঠনের তরফ থেকে আপনারা দিলে আমরা নিশ্চয়ই সেটাকে গুরুত্ব সহকারে দেখব। এই হলো টোটাল বিষয় আমাদের আলাপ আলোচনা, এর বাইরে আর কোনো কিছু হয়নি। বাকিটা সংগঠন তরফ থেকে আমরা বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ রাখবো বলেছে এবং উনিও বলেছেন সহযোগিতা করবে। এবং ডিটেলস কিন্তু উনি শুনেছেন ক্যারিং কস্ট কোথা থেকে যায়, কত টাকা পায়, কেন আমরা যে 50 কেজির বদলে 45 কেজি, 30 কেজির বদলে 25 কেজি, 28 কেজি পায়, এটা তো পসিবল না। তো সেই ক্ষেত্রে যাতে ওই জায়গাটা ঠিক মতো হয় সেটা উনি জানিয়েছেন। अपॉइंटमेंट लगभग सबको छोड़ दिया है, ये बात भी हमने उठाया था, लेकिन पीएस ने हम लोगों को बताया कि 50% लेने का प्रोसेसिंग चल रहा है, लेंगे अगर इसी आधार पर होगा तो लेंगे, नहीं तो अगला जो वैकेंसी हो रहा है उसके आधार पर 50% लेकर तब दोबारा छोड़ेंगे।
সঙ্গে সঙ্গে মিনিস্টারকে সেই দাবিপত্র হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে এবং সম্পূর্ণ যেহেতু পিএস এর সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, পিএস পুরোটা শুনেছেন এবং প্রত্যেকটাই কোনোটাই অন্যায্য বা অন্যায় সেটা তিনি বলেননি। মিনিস্টার আসবেন, ওনার সাথে পুরো বিষয় নিয়ে উনি ব্রিফিং করবেন, সমস্ত কিছু তথ্য ওনাকে তুলে দেবেন। তারপরে মিনিস্টার কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা 21 দিন বাদে ওনার সাথে আবার যোগাযোগ করব। ওনার মাধ্যমে আমরা তথ্য পাবো যে কোন কোন বিষয়ের উপর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু উনি সমস্ত বিষয়গুলোর উপরে সহমত পোষণ করেছেন, বিশেষত সহানুভূতি পোষণ করেছেন এবং এই বিষয় নিয়ে মিনিস্টারের সাথে স্পেশাল ভাবে আলোচনা করবেন, যেটা 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত যারা ছাঁটাই হয়েছিল, যারা টাকা পায়নি, এই বিষয়টা নিয়ে তিনি বিশেষভাবে আলোচনা করবেন। বাকি কোর্টের দ্বারা যেগুলো হয়েছে সেগুলো তিনি মিনিস্টারের সাথে আলোচনা করে সিএম এর কাছে সেগুলো পাঠাবেন। পাঠানোর পর সিদ্ধান্ত গ্রহণ করার কি সিদ্ধান্ত হচ্ছে সেটা তিনি জানাবেন। মিনিস্টারের পিএস এর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তাই তার কাছ থেকে কিন্তু যেটা যেটা অন্যায্য, যেটা হচ্ছে না, অবশ্যই তিনি তার জায়গা থেকে সমস্তটা তুলে ধরবেন, তারপর আমরা ফল পাবো। ডিরেক্টর ম্যাডামের কিছু এখতিয়ার, কিছু ক্ষমতা রয়েছে, তার উপর দিয়ে হয়েছে। এখনো পর্যন্ত প্রিন্সিপাল সেক্রেটারির ঘরে আলোচনা চলছে। প্রিন্সিপাল সেক্রেটারির ঘরের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইটার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে বেশি সময় লাগছে, মানে আশা করি আলোচনা ভালো হচ্ছে। আপাতত আরেকটি ঘরের রিপোর্ট বাকি আছে, আমাদের আরো 1 মাস বাদে এগুলোকে নিয়ে রিভিউ করতে হবে, ফলো আপ করতে হবে। আমরা পরবর্তীকালে আবার কর্মসূচি সিদ্ধান্ত ঘোষণা করব। সবাইকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2 বছর রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্ত কিছু ভুলে গণতান্ত্রিক আন্দোলন, আদালতের আন্দোলনের জন্য যা যা করণীয় সংগঠন সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে। সংগঠনের সদস্য, সংগঠনের সহকর্মী হিসাবে সমস্ত বিষয়ে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বিভিন্ন রকম ভাবে চেষ্টা করা হবে, অফিস থেকে বিভিন্ন রকম ভাবে, প্রশাসনিক লেভেল থেকে চেষ্টা করা হবে, বিভিন্ন রকম ভাবে আপনাদের মধ্যে বসে থাকা, মিশে থাকা স্বার্থান্বেষী কিছু মানুষ যারা ব্যক্তিগত স্বার্থে চলে, তারা আপনাদের ঐক্য ভাঙার চেষ্টা করতে হবে, চেষ্টা করবে। কিন্তু আপনাদের লক্ষ্য স্থির থাকতে হবে, আমাদের টার্গেটে পৌঁছতে হবে। লক্ষ্য আমাদের কি? আমাদের বেতন বৃদ্ধি, লক্ষ্য আমাদের সরকারি স্বীকৃতি, লক্ষ্য আমাদের গ্র্যাচুইটি, লক্ষ্য আমাদের পেনশন। আশা করছি পেনশনটা 2025 সালের মধ্যে হয়ে যাবে, পিএস এর কাছে যতটুকু আমরা আশ্বস্ত হয়েছি। গ্র্যাচুইটির বিষয়টা অত্যন্ত সদর্থক ভাবে তিনি বলেছেন এই বিষয়টা তুলবেন, যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে। তাহলে আমরা আশা করি 2025-এর শেষে অথবা 26 জানুয়ারির মধ্যে গ্র্যাচুইটি এবং পেনশন আমরা অর্জন করতে পারবো। বাকি ইলেকশনের আগে আশ্বস্ত করেছে যে 1 কিস্তি অনারিয়াম বাড়বে। তাই স্বাভাবিকভাবে এতদূর পর্যন্ত আলোচনা হয়েছে। এই লড়াই আমরা এমনি ঘরে বসে কোথাও পাওয়া যাবে না, আমাদের লড়াই আন্দোলন করেই কিন্তু অর্জন করতে হবে। তার জন্য আরো বেশি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আরো বেশি লড়াইয়ে সামিল হতে হবে। তাই সকলকে অনুরোধ করবো ঐক্যবদ্ধ থাকবেন। প্রিন্সিপাল সেক্রেটারির ঘর থেকে আসা অব্দি আর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে আমরা আমাদের কর্মসূচি শেষ করবো। ধন্যবাদ।